আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইকোলজি এক্সপার্ট উইথ রিঞ্চু। আমি মোহাম্মদ তৈমুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ডক্টর মালেকা কলেজ, ধানমন্ডি, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এইচএসসি মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষায় সৃজনশীল এবং বহু নির্বাচনী উভয় অংশেই সিগমুন্ড ফ্রয়েডের এই তথ্য থেকে নিয়মিত প্রশ্ন আসে। তোমরা সবাই জানো এটা, যে সিগমুন্ড ফ্রয়েডের সাইকোঅ্যানালিটিক থিওরি, এখান থেকে কিন্তু স্টুডেন্ট কোশ্চেন আসে। শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নিচে একটি আদর্শ সৃজনশীল প্রশ্ন সিকিউ এবং 5টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ উত্তর সহ তৈরি করে দেওয়া হবে। এখন আসি সৃজনশীল প্রশ্নে, ক্রিয়েটিভ কোশ্চেন সিকিউ। প্রথমে দেখে নিব যে উদ্দীপকে কি আছে। 10 বছরের রাফি ক্লাসে সবসময় নখ কামড়ায় এবং শিক্ষকের কোনো কথার উত্তর দেওয়ার সময় অতিরিক্ত কথা বলে, প্রভেটিভ টাইপের, গুছিয়ে বলতে পারে না। অন্যদিকে তার ছোট ভাই 4 বছরের আদিব ইদানিং মায়ের প্রতি খুব বেশি অনুগত হয়ে পড়েছে। বাবা অফিস থেকে ফিরলে আদিব তার মায়ের পাশে বসতে দিতে চায় না এবং বাবাকে দূরে ঠেলে দেয়। রাফির মা তাদের এই আচরণগুলো নিয়ে বেশ চিন্তিত। এ হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের আলোকে প্রশ্ন দেওয়া আছে 4টা। এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। আমরা জানি ক নাম্বার যে মনঃসম্মুখনবাদের জনকে এক কথা উত্তর দিতে হবে, এর মান হচ্ছে 1। খ নাম্বারে হচ্ছে 2, গতে 3, গতে 4। এই টোটাল মিলে হচ্ছে 4, 3, 7, 2, 9 আর হচ্ছে 1, 10। এই 10 নাম্বারের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্ন তোমাদের কাছে কেমন মনে হয় জানি না, তোমরা মনে করতে পারো খুবই হার্ড। আসলে কিন্তু তা না। মূল বিষয় হচ্ছে যে তোমরা যে তোমাদের পাঠ্য বই আছে, পাঠ্য বই থেকে তোমরা আসলে ডিটেলস পড়ার চেষ্টা করো না, এটা একটা প্রবলেম। টপিক্সে যা যা আছে তোমরা ডিটেলস পড়ো। ডিটেলস পড়ে মেইন যে একটা একটা টপিক্স, একটা টপিক্সে যে মেইন পয়েন্টগুলো থাকে, কি বোঝাচ্ছে আসলে এখানে, ওখানে বার্তা দিচ্ছে কি, মেইন বার্তাগুলো কি কি আছে, এগুলো একটু ফাইন্ড আউট করে বের করে ফেলবা। মূলত ওই টপিকটা কিন্তু শেষ হয়ে যায় থাকে না। কোশ্চেন করলে ওই ক্লু ধরে কিন্তু কোশ্চেন গুলো করে। ওই ক্লু তুমি যদি বুঝতে পারো যে আসলে কোন ক্লু এটা, এই কোশ্চেনটা করছে, উদ্দীপকটা দিছে, ক্লুটা ধরে দিছে, কোন ক্লু ধরে দিছে, তাহলে তুমি চ্যাপ্টার কি, ইভেন ওই চ্যাপ্টারের মধ্যে কোন টপিকস আছে সেই টপিক্স থেকে বুঝতে পারবা যে এই টপিক্স থেকে এই জায়গা থেকে কোশ্চেন গুলো করছে। তখন কিন্তু তুমি খুব অনায়াসী আনসারগুলো করতে পারবে। তাহলে আমরা এবার প্রশ্নসমূহ দেখবো এবং প্রশ্নসমূহের উত্তর দেব। প্রশ্ন দেওয়া আছে মনঃসমীক্ষণবাদের জনককে। আমরা জানি যে মনঃসমীক্ষণবাদের জনক হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড। ওতে দেওয়া আছে মনঃসমীক্ষণবাদের জনক হচ্ছেন বিখ্যাত অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড। হতে আছে ফ্রয়েডের মতে লিপিডো বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। মান হচ্ছে 2। উত্তর দিবে এভাবে। হতে ফ্রয়েডের মতে লিপিডো হলো এক ধরনের সহজাত মানসিক ও জৈবিক শক্তি, যার মূল চালিকা শক্তি হলো আনন্দ বা তৃপ্তি লাভ করা। শিশু বয়স থেকে শুরু করে মানুষ জীবনব্যাপী বিভিন্ন আচরণ এই লিপিডো বা যৌনশক্তি দ্বারাই পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। বিকাশের বিভিন্ন স্তরে এই শক্তির কেন্দ্র পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ বিকাশ কি বলতে আমরা কি বুঝি, একটা পয়েন্ট। বিকাশ মানে হচ্ছে কি ডেভেলপমেন্ট, আরেকটা বিষয় হচ্ছে বৃদ্ধি, গ্রোথ। বৃদ্ধি আর হচ্ছে বিকাশ কিন্তু এক না, আগে বুঝতে হবে। গ্রোথ হচ্ছে বৃদ্ধি, আমাদের শরীরে যে বৃদ্ধি পায়, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পায়, এটা হচ্ছে গ্রোথ। আর বিকাশ হচ্ছে আমাদের মানসিক যে বিকাশ লাভ করে বা ম্যাচুরেশন চলে আসে আমাদের মানসিক ভাবে, এটা। তাহলে আমরা ক্ষয়ের উত্তর দিতে পারলাম। ক্ষয়ের উত্তর কিভাবে দিতে হবে, এক কথা উত্তর দিবা, ক্ষয়ের উত্তরটা যা চাইছি শুধু কতটুকু দিয়ে দিবে। গতে কি বলছে, উদ্দীপকের রাফির আচরণের মধ্যে ফ্রয়েডের মনোলৈঙ্গিক বিকাশের কোন স্তরের অতৃপ্তির লক্ষণ প্রকাশ পেয়েছে আলোচনা করো। এর মান কত, 3। গতে কি উত্তর দেওয়া আছে, রাফির আচরণে ফ্রয়েডের মনোলৈঙ্গিক বিকাশের কোন স্টেজ বা পর্যায়ে, সেটা হচ্ছে মুখ পর্যায়ে বা ওরাল স্টেজের লক্ষণ প্রকাশ পেয়েছে। কিভাবে আমরা বুঝলাম এটা, উদ্দীপকে বলা হয়েছে রাফি নখ কামড়ায় এবং অতিরিক্ত কথা বলে। প্রিয় শিক্ষার্থীরা, আগে বলেছি যে তোমাদের কোশ্চেনের আগে যে উদ্দীপকগুলো থাকে
একটা টপিক্স থেকে যে উদ্দীপকটা দিবে কোনো একটা পয়েন্টকে কেন্দ্র করে দিয়ে থাকে। এটা কিন্তু মূল বিষয় যে বুঝতে হবে যে কোশ্চেনটা করছে কিসের আলোকে, কোন পয়েন্টের আলোকে করছে। তার মানে আমরা কি পেলাম, যে নখ কামড়া এবং অতিরিক্ত কথা বলে, এই পয়েন্টটা পেলাম। ফ্রয়েডের মতে জন্মের পর থেকে প্রথম 1 বা 1.5 বছর বয়স পর্যন্ত শিশুর আনন্দের মূল কেন্দ্রে থাকে কিন্তু এই মুখ। এই স্তরে যদি শিশু সঠিক তৃপ্তি না পায় বা অতৃপ্তি থেকে যায় বা ফিক্সেশন হয়ে যায়, তবে প্রাপ্ত বয়স্ক মানে বয়স বাড়লে, অ্যাডাল্ট হইলে অথবা অ্যাডাল্টের পরবর্তী যে লাইফ আছে, মিডল এজে চলে গেলে তার ব্যক্তিত্বে নখ কামড়ানো, ধূমপান করা বা অতিরিক্ত কথা বলার মতো স্বভাব তৈরি হয়। অর্থাৎ বুঝতে হবে যে যদি কোনো বাচ্চা নখ কামড়ায় বা অতিরিক্ত কথা বলে, সেখানে সে ল্যাকিংসটা কোথায়? এখানে হচ্ছে মুখ পর্যায়ে, আমরা যে আগে ক্লাসে পড়াইছি তোমাদেরকে, মুখ পর্যায়ে যে ওরাল স্টেজ, এই সময় শিশুরা কি করে, ফিডিং খায়, ঠিক আছে, এবং নখ কামড়ায়। অর্থাৎ এদের কিন্তু তখন কিন্তু এই জনশক্তিটা কিন্তু থাকে হচ্ছে তোমার মুখের মধ্যে। মুখ কিন্তু কিন্তু তৃপ্তি বা আনন্দ পায়, ঠিক আছে। ফ্রয়েড কিন্তু সেটাই বলেছে। অর্থাৎ তাহলে আমরা কিন্তু কোডটা ধরতে পারলাম, পয়েন্টটা ধরতে পারলাম যে কিসের ভিত্তিতে কোশ্চেনটা করছে, আমি কিভাবে আনসার গুলো লিখবো। ঘতে আছে কি, উদ্দীপকের আদিবের আচরণটি সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী যৌক্তিক কিনা তোমার উত্তরের সপক্ষে যুক্ত। অবশ্যই যৌক্তিক, সেটা কি একটা দেখবো আমরা। আদিবের আচরণটি ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী সম্পূর্ণ যৌক্তিক, যা ইডিপাস কমপ্লেক্স অথবা ইডিপাস গুরুইসা নাম দেওয়া আছে কোনো কোনো বইতে, একটু দেখে নিও। ইডিপাস কমপ্লেক্সকে নির্দেশ করে। ফ্রয়েডের লৈঙ্গিক পর্যায়ে অর্থাৎ 3 থেকে 6 বছর বয়স, এ সময় শিশুরা অবচেতন ভাবেই মায়ের প্রতি তীব্র আকর্ষণ বোধ করে এবং বাবাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে। এখানে কিন্তু এই যে 3 থেকে 6 বছর বয়স, এই বয়সে শিশুরা আসলে বোঝে না, এই যে অবচেতন ভাবে কিন্তু মায়ের প্রতি বেশি অ্যাট্রাকটিভ হয় এবং বাবাকে কিন্তু প্রতিদ্বন্দ্বী কম্পিটিটর মনে করে, ঠিক আছে। এটা মানসিক। উদ্দীপকের আদিবের বয়স 4 বছর এবং সে মাকে বাবার থেকে আগলে রাখছে। অর্থাৎ উদ্দীপকে যে আছে আদিবের বয়স হচ্ছে 4 বছর, মাকে কিন্তু বাবা থেকে আগলে রাখছে, যে বাবা যেন কম্পিটিটর না হয়, বাবাকে সে অবশ্যই প্রতিদ্বন্দ্বী মনে করে, এই জন্য মাকে সব আগলে রাখে এই সময়। যা এই মনস্তাত্ত্বিক জটিলতার চিরন্তন রূপ। পরবর্তী সময়ে বাবার সাথে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণের মাধ্যমে এই জটিলতার অবসান ঘটে এবং ব্যক্তিত্বের স্বাভাবিক বিকাশ করে। অর্থাৎ বাচ্চা যখন 3 থেকে 6 বছর চলে যায়, তখন সে কিন্তু রিয়েল লাইফটা বুঝতে পারে, মোটামুটি একটা ধারণা চলে আসে, তখন বাবাকে কিন্তু আর ই করে না, ওই শত্রু মনে করে না বা কম্পিটিটর মনে করে না। আবার বাচ্চারা ভয়ও পায় ওই সময়, যখন তারা বুঝতে পারে যে বাবা হয়তো বাবাকে যখন প্রতিদ্বন্দ্বী মনে করে, তখন ভাবে যে বাবাকে যদি প্রতিদ্বন্দ্বী মনে করি হয়তো লিঙ্গ ছেদ করতে পারে, বাবা লিঙ্গ কেটে ফেলে দিতে পারে, এই ভয়টা তাদের মধ্যে প্রকাশ পায়। এই বেসিকের উপর বেস করে কিন্তু ভিত্তি করে কিন্তু এই শিশুরা বেশি করে তখন বিষয়টার সাথে অ্যাডজাস্টমেন্ট করে ফেলে, আস্তে আস্তে রিলেটিভ বুঝতে পারে, তখন বাবাকে বাবা, মাকে মা বলে একটা সম্বোধন করে। পাশাপাশি এই বিষয়গুলো, মেন্টালি বিষয়গুলো, মানসিক অস্বস্তিকর বিষয়গুলো চলে যায়। মোটামুটি প্রিয় শিক্ষার্থীরা ক, খ, গ, ঘ আমরা বুঝতে পারলাম। এখন আসি যে বহু নির্বাচনী প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ। এখানে কি বলছে, সিগমুন্ড ফ্রয়েডের মতে মনোলৈঙ্গিক বিকাশের স্তর কয়টি? আমরা জানি যে সিগমুন্ড ফ্রয়েডের মতে মনোলৈঙ্গিক বিকাশের স্তর হচ্ছে 5টি। টয়লেট ট্রেনিং বা মলমূত্র ত্যাগের শিক্ষা ফ্রয়েডের কোন স্তরের প্রধান বিষয়? এটা হচ্ছে কি পাই পর্যায়ে অ্যানালিস্টেজ। ইডিপাস কমপ্লেক্স বা অডিপাস কমপ্লেক্সের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? মায়ের প্রতি আকর্ষণ? অবশ্যই না। ছেলের বাবার প্রতি আকর্ষণ? অবশ্যই না। মেয়ের বাবার প্রতি আকর্ষণ? অবশ্যই না। ছেলের মায়ের প্রতি আকর্ষণ? এটা সঠিক যে ছেলের মায়ের প্রতি আকর্ষণটাকে আমরা কি বলি, ইডিপাস কমপ্লেক্স বা ইডিপাস গুরুইশা। নাম্বার 4, কোন শিশু প্রাপ্তবয়স্ক হয়ে অতিরিক্ত কৃপণ বা খিটখিটে স্বভাবের হলে ফ্রয়েডের মতে তার কোন স্তরে সমস্যা ছিল? ওরাল স্টেজ, অ্যানাল, ফ্যালিক, জেন্টাল। আমরা যেটা দিচ্ছি অ্যানাল স্টেজ। অর্থাৎ কোনো বাচ্চার যদি অ্যানাল স্টেজ পায় পর্যায়ে যদি টয়লেট ট্রেনিং ঠিক মতো না হয় বা টয়লেট কে চেপে রেখে আটকে রেখে কিন্তু অনেক সময় শিশুরা মজা পায়, অনুভব করে, ঠিক আছে। এই পর্যায়ে যদি এই প্রবলেম গুলো হয় তাহলে কিন্তু বাচ্চাদের
এই সে বাচ্চাগুলো কৃপ এবং খিটখিটে স্বভাবের হবে। আবার এই রুলটাও আছে, গত ক্লাসে আমি পড়িয়েছি, তোমরা যারা ক্লাস দেখো নাই আগের ক্লাসটা একটু প্লে লিস্ট থেকে দেখে নিও, ঠিক আছে। আর টয়লেটে এলোমেলো ভাবে করলে কিন্তু আবার অবসলো বাচ্চারা হয়ে থাকে, এটা একটা ফ্যাক্ট। মূলত হচ্ছে যে ট্রেনিং করাতে অবশ্যই হবে বাবা মাকে, সেটা হচ্ছে যে কিভাবে করাতে হবে, একবার খুব বেশি অ্যাগ্রেসিভ টাইপের না, বুঝিয়ে বুঝিয়ে করাতে হবে, বলতে হবে। নাম্বার 5, লৈঙ্গিক পর্যায় বা ফ্যালিক স্টেজ, এর সময়কাল কত বছর? আমরা জানি যে লৈঙ্গিক পর্যায় ফ্যালিক স্টেজ, এই সময় যে শিশুরা মেয়ে শিশু বাবার প্রতি আকর্ষণ অনুভব করে, ছেলে শিশু মায়ের প্রতি আকর্ষণ অনুভব করে, মেয়ে শিশু মাকে প্রতিদ্বন্দ্বী মনে করে, ছেলে শিশু বাবাকে প্রতিদ্বন্দ্বী মনে করে। এই সময়টা বয়স হচ্ছে কত? 3 থেকে 6 বছর। সিগমুন্ড ফ্রয়েডের মতে কিন্তু আমি বলছি কথাগুলো, ওনার ভাষ্য মতে। উনি অ্যানালাইসিস করে এগুলো করেছেন, পেয়েছেন। এবং ওনার যে এই সাইকোঅ্যানালিটিক থিওরি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বিশ্ব সমাদৃত। পাশাপাশি এটা কিন্তু একটা আলোচ্য বিষয়, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, বাকি দুটি পর্যায়ে অর্থাৎ সুপ্ত পর্যায় ল্যাটেন্সি স্টেজ এবং যৌনাঙ্গ পর্যায় জেনিটাল স্টেজ নিয়ে কিভাবে আরেকটি ক্লাস নেব, লেকচার নেব এবং প্রশ্ন রেডি করে দেওয়ার ইচ্ছা আছে আমার, তোমরা একটু কমেন্টে জানিও। প্রিয় শিক্ষার্থীরা, এই সুপ্ত পর্যায় এবং যৌনাঙ্গ পর্যায় এই বিষয়ে জানলে তোমাদের এই অ্যাডাল্ট স্টেজ, ল্যাটেন্সি স্টেজ, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। জেনারেল স্টেজ, আদার্স স্টেজ গুলো আছে ওরাল। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো খুব জানা জরুরি। কেন জরুরি? যদি একজন শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার যে স্টেজ গুলো আছে, বিভিন্ন বয়সের ধাপ গুলো আছে, এক এক সময় কিন্তু বাচ্চা এক এক ধরনের বিহেভিয়ার করে। তার কিন্তু যে তৃপ্তি, চাহিদা, আনন্দ কিন্তু এক এক সময় মুখ থেকে কিন্তু যে এনাল পর্যায়ে চলে যায়, ঠিক আছে। যৌনাঙ্গ পর্যায়ে কখন চলে যায়, সুপ্ত পর্যায়ে কখন থাকে, এগুলো কিন্তু ডিটেলস আমরা জানতে পারবো। এবং এটা কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। সামনে 2টা ক্লাস নিয়ে আলোচনা করবো, 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।